নেপালে ভারী বৃষ্টি ও ভূমিধসে দুটি বাস রাস্তা থেকে ছিটকে নদীতে পড়ে ৬৩ জন নিখোঁজ। আবগারি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কানাডায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। করোনা ভাইরাস নিয়ে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। নিজেকে সেরা ও যোগ্য প্রার্থী বললেন জো বাইডেন। ভুল করে জেলেনস্কিকে পুতিন ও কমলা হ্যারিসকে ট্রাম্প বলে সম্বোধন বাইডেনের। আছে গাজা যুদ্ধের খবর। ফুলে ফুলে ছেয়ে গেছে চিলির আতাকামা মরুভূমি। জানাবো সেই খবর ও বিশ্বের নানা প্রান্তের এসব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি রুবাইয়া তাদিতি। নেপালে ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে বাস দুর্ঘটনায় অন্তত ৬৩ জন নিখোঁজ আছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে রাস্তা থেকে ছিটকে গিয়ে খরস্রোতা ত্রিশুলী নদীতে পড়ে দুটি যাত্রী বোঝাই বাস। নিখোঁজদের মধ্যে ৬ জন ভারতীয় নাগরিক আছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় নেপালের চিতওয়ান জেলার মদন আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল দুটি বাস। রাস্তায় হঠাৎ ধস নামে। দুটি বাস ছিটকে গিয়ে পড়ে পাশ দিয়ে বয়ে চলা ত্রিশুলী নদীতে। ভেসে যান যাত্রীদের প্রায় সকলেই। গত কয়েকদিন ধরে নেপালের বড় অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাস্তায় ধস নামার ঘটনাও ঘটেছে। দুটি বাসই নেপালের রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। টানা বৃষ্টিতে দেখা দেয়া বন্যায় ভারতের উত্তরপ্রদেশে ২৪ ঘন্টায় ১৯ জন ও হিমাচল প্রদেশে গত ২ সপ্তাহে ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটির সংবাদ মাধ্যমের খবর বলছে, বন্যায় পানির নিচে ডুবে আছে উত্তরপ্রদেশের ১২টি জেলার ৬০০টিরও বেশি গ্রাম। এই রাজ্যে মৃত ১৯ জনের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে, ২ জন পানিতে ডুবে এবং ১ জনের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। অন্যদিকে বর্ষার মৌসুম শুরু হতে না হতেই চরম ভোগান্তি শুরু হয়েছে হিমাচল প্রদেশেও। গত ২ সপ্তাহে ৮ জন পানিতে ডুবে, ৬ জন ওপর থেকে নিচে পড়ে, ৪ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং ৩ জন সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন। ২ জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। বন্যা কবলিত এলাকায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৭২ কোটি রুপি। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিহতদের বেশিরভাগের বয়স ১৩ থেকে ১৫ বছর। এদের মধ্যে চাচাতো ২ ভাইও রয়েছে। সাধারণত খামারে কাজ করা, মাছ ধরা, ধান রোপণ, আম কোড়ানোর সময় বা পানি আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়েছে তারা। এদিন বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায়। সেখানে মারা গেছে মোট ১১ জন। এরপরই রয়েছে সুলতানপুর। সেখানে ৭ জনের মৃত্যু হয়েছে। শুধু মৃত্যুই নয়, এইসব জেলায় বাজ পড়ে ঝলসে গেছে ১২ জনেরও বেশি। উত্তরপ্রদেশ ও এর পার্শ্ববর্তী রাজ্যে আরও কয়েকদিন ব্যাপক বৃষ্টিসহ বজ্রপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। আবগারি মামলায় গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে। আম আদমি পার্টি আপের প্রধানকে গ্রেপ্তার কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির বেআইনি পদক্ষেপ কিনা সে সম্পর্কে কেজরির আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ। যদিও কেজরি এখন সিবিআই হেফাজতে থাকায় সেই মামলায় আলাদাভাবে জামিন নিতে হবে তাকে। আগামী ১৭ জুলাই সেই মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টে। তার আগে তিহাড় থেকে মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল। ফিলিপাইনের উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন। এদিন একটি পিকআপ ট্রাকের সাথে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে কাগাইয়ান প্রদেশের আবুলুগ শহরে এই দুর্ঘটনা ঘটে। শহরটি রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। তারা আরও জানিয়েছেন, এই ঘটনায় যারা নিহত হয়েছেন তারা ছোট পিকআপ ট্রাকটিতে ছিলেন। ঘটনার দিন পিকআপটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশের একটি খাবারের দোকানে ধাক্কা দেয়। এই ঘটনায় আহতদের মধ্যে খাবারের দোকানের মালিক ও ২ গাড়ির চালক রয়েছেন।
উত্তর আমেরিকার দেশ কানাডায় শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। দেশটির ভ্যাঙ্কুভার দ্বীপের টোফিনো উপকূলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 6.5। স্থানীয় সময় বৃহস্পতিবার কানাডার টোফিনোতে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের 8 কিলোমিটার গভীরতায় আঘাত হানে বলে জানিয়েছে সংস্থাটি। তবে ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া কর্তৃপক্ষ জানিয়েছে কম্পনের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। আবারও ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19 সংক্রামক। এই ভাইরাসে আক্রান্ত হয়ে সপ্তাহে বিশ্বজুড়ে মৃত্যু হচ্ছে প্রায় 1700 মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই তথ্য জানিয়েছে। WHO বলছে আর এই কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে এই ভাইরাসের বিরুদ্ধে টিকা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। এছাড়া সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস কোভিড-19 ভ্যাকসিন নেয়ার হার কমে যাওয়ার বিষয়েও সতর্কবার্তা দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্রমাগত মৃত্যুর সংখ্যা সামনে আসা সত্ত্বেও তথ্যগুলোতে দেখা যাচ্ছে স্বাস্থ্যকর্মী এবং 60 বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে ভ্যাকসিনের কভারেজ কমে গেছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে তারাও রয়েছেন। নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য নিজেকে সেরা প্রার্থী বললেন জো বাইডেন। বললেন তিনি সুস্থ আছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে বাইডেন এসব কথা বলেন। বাইডেনের সংবাদ সম্মেলনে তার রাজনৈতিক জীবন, প্রেসিডেন্টের দায়িত্বকাল, দ্বিতীয় দফায় নির্বাচনে প্রার্থী হওয়া সহ দেশ বিদেশের নানা বিষয় উঠে আসে। বিশেষ করে বয়সের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে 81 বছর বয়সী বাইডেনের ওপর চাপ বাড়ছে। নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা ইতিমধ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন। তবে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বাইডেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় থাকার ব্যাপারে তার অনড় অবস্থান প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রার্থিতা নিয়ে নিজ দল ডেমোক্র্যাটদের মধ্যে আপত্তি থাকলেও পশ্চিমা সামরিক জোট ন্যাটো নেতারা কেউই বাইডেনের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করায় বা তার সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন করেননি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, বাইডেনকে সবসময়ই দায়িত্বশীল একজন প্রেসিডেন্ট হিসেবে দেখেছেন, যিনি বিভিন্ন বিষয়ে ভালোভাবে জানেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ একই সুরে কথা বলেন। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও বাইডেনের পক্ষ নিয়েছেন। পোল্যান্ড এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টও বাইডেন যথেষ্ট যোগ্য বলে মত দেন। ন্যাটোর অনেক নেতাই চান না নির্বাচনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হোক। প্রকাশ্যে ন্যাটোর সমালোচক ট্রাম্পকে তারা যুক্তরাষ্ট্রের জন্য বোঝা বলে মনে করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশংসা করতে গিয়ে তাকে ভুল করে পুতিন বলে সম্বোধন করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বাইডেন। বক্তব্যের এক পর্যায়ে বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে। তিনি ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সাহসিকতার প্রশংসা করেন। তবে প্রশংসা করতে গিয়ে জেলেনস্কির দিকে ঘুরে বাইডেন বলেন, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, প্রেসিডেন্ট পুতিন। অবশ্য পরক্ষণেই নিজেকে শুধরে নেন বাইডেন। শুধু তাই নয়, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্টও বানিয়ে বসলেন। কমলা হ্যারিসকে ভুল করে ট্রাম্প সম্বোধন করেন তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে 38,300। এর মধ্যেই নতুন করে হামলা জোরদার করায় গাজা ছাড়ছেন বাসিন্দারা। ঋতু সাহার রিপোর্ট। উড়োজাহাজ থেকে লিফলেট ফেলে গাজা নগরীতে থাকা সব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলেছে ইসরায়েলি বাহিনী। বুধবার উত্তর, দক্ষিণ ও মধ্য গাজায় নতুন করে হামলা জোরদারের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেয় তারা। এরপর থেকেই শহর ছাড়ছে ফিলিস্তিনিরা।
তবে বাড়িঘর ছেড়ে পালাতে থাকা লোকজনকে রাস্তায় গুলি করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। এমনকি রাস্তায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। একজন নারী বলেন, গাজা নগরী সুজাইয়া শহরতলির ইয়ারমুক স্টেডিয়াম হয়ে তিনি এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তাকে বলা হয় সেখানে ইসরায়েলি স্নাইপারদের গুলিতে নিহত ফিলিস্তিনিদের মরদেহ রাস্তায় পড়ে আছে। কেউ মরদেহগুলোর দিকে এগুলির সরাসরি গুলি করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কয়েকজন বাসিন্দা জানান, ইসরায়েলি স্নাইপাররা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে মাথায় গুলি করে হত্যা করেন। পরে কয়েকজন মরদেহটি উদ্ধার করতে সমর্থ হন। এদিকে গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘন্টায় আরও 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনের শেষ দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হয়েছে। যুদ্ধ শেষ করার এখনই সময়। The United States has been working to secure a ceasefire in Gaza, to bring the hostages home. এ সময় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ জানান তিনি। ইসরায়েল ও হামাসের মধ্যে অনেক জটিলতার অবসান হয়নি বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে জানিয়ে বাইডেন বলেন, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি অবিচল। এই যুদ্ধ এখন শেষ হওয়ার প্রয়োজন বলেও জানান তিনি। ঋতু সাহা, ৭১। লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় একজন ইসরায়েলি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম। বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ঘটনার দিন হামলার কারণে ইসরায়েলের গ্যালিলি অঞ্চল ও লেবাননের সীমান্তবর্তী এলাকায় অ্যালার্ম সাইরেন বেজে ওঠে। এদিকে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর ১৪৬তম ডিভিশনের নতুন প্রতিষ্ঠিত সদর দপ্তরকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সাথে জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ওয়াশিংটন ডিসিতে ন্যাটো সম্মেলনে নিউজ উইককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রশাসন যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করে। ইসরায়েলকে সর্বাধিক সহায়তা দেয়া অব্যাহত রেখেছে, এমনকি তাদেরকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে কে কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে সে বিষয়ে প্রশ্ন রেখেছেন এরদোয়ান। গাজা ইস্যুতে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করেছে তুরস্ক। সরকার বিরোধী বিক্ষোভের বেশ কয়েকদিন পর মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে সরিয়ে দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন তিনি। রুটো বলেন, শুধু ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি গাচাগুয়া ও প্রধানমন্ত্রী পরিষদ সচিব মুসালিয়া মুদাবাদি স্বপদে বহাল থাকবেন। রাজধানী নাইরোবিতে সাংবাদিকদের সামনে তিনি বলেন, সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এমন পদক্ষেপের পরেও কেনিয়ার মানুষ বিশ্বাস করে এই প্রশাসন দেশের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। এছাড়া তার প্রতি কেনিয়ার মানুষের উচ্চ প্রত্যাশা রয়েছে বলেও মনে করেন রুটো। সম্প্রতি নতুন একটি আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়া জুড়ে ব্যাপক বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত ৩০ জন। ফুলে ফুলে ছেয়ে গেছে চিলির আতাকামা মরুভূমি। আর সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেশ বিদেশ থেকে ছুটে এসেছেন সৌন্দর্য পিপাসু মানুষ। যেদিকেই দুচোখ যায় শুধু সাদা ও বেগুনি রঙের ফুল, যেন বর্ণিল শোভায় বদলে গেছে মরুর রূপ। আরও জানাচ্ছেন ঋতু সাহা। চিলির আতাকামা বিশাল মরুভূমিতে ফুলের সুবাস। দেশটির উত্তরাঞ্চলের বালুময় বিশাল অনুর্বর এই বিরান ভূমি পৃথিবীর অন্যতম শুষ্ক স্থান। এরপরও প্রায় প্রতি বছরই এই অনুর্বর এলাকায় সাদা ও বেগুনি রঙের ফুলে ছেয়ে যায়। যেদিকে দুচোখ যায় শুধু দেখা যায় বিছানো হয়েছে রক্তনীল রঙের ফুলের কার্পেট।
এই দিগন্ত ছোঁয়া নীল লোহিত বর্ণে বদলে গেছে মরুর রূপ। এই মৌসুমী ফুলগুলো দেখা ও উপভোগ করা আমাদের এক বিশেষ অধিকার। এই ঋতুতে এই জায়গায় হাঁটার এবং এর সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাওয়াটা আসলেই চমৎকার। ফুলের মরুভূমি আতাকামায় প্রায় প্রতি বছরই বিভিন্ন রঙে ছেয়ে যায়। বৃষ্টি ও সঠিক তাপমাত্রার সমন্বয় হলেই বীজগুলো সজীব হয়ে ওঠে। অস্বাভাবিকভাবে বসন্ত মৌসুমের আগেই ফুটে গেছে বিশেষ এই ফুলটি। বিজ্ঞানীরা বলছেন এল নিনো প্রভাবে বৃষ্টিপাতের কারণেই এমনটি ঘটেছে। চিলির পন্টিফিকাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন গত ৪০ বছরে প্রায় ১৫টি প্রস্ফুটনের ঘটনা ঘটেছে। এছাড়া চিলির জাতীয় সংস্থা ফরেস্ট্রি কর্পোরেশন CONAF এর জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান সিজার পিজারো বলেছেন ফুলগুলো এখনো এতটা বিস্তৃত হয়নি, আরও বৃষ্টি পেলে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়বে। জুলাই মাস শুরু হয়েছে এবং আমরা আগামী সপ্তাহগুলোতেও আরও বৃষ্টির আশা করছি, ফলে আমরা পূর্ণ প্রস্ফুটিত ফুলগুলো এই বিশাল অঞ্চল জুড়ে দেখতে পাবো। এর আগে চিলির সরকার ২০২২ সালে আতাকামা মরুভূমিতে নতুন একটি জাতীয় উদ্যান তৈরির ঘোষণা দিয়েছে, যা মূলত এই বিরল ফুলগুলো সুরক্ষার প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ঋতু সাহা, ৭১। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।